বাদীকে ভয়ভীতি আর আপোষ মীমাংসায় মানব পাচার মামলায় খালাস পাচ্ছে অধিকাংশ আসামি। দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির তাগিদ। অপরাধের বিচার না হওয়াও কিন্তু এই অপরাধ প্রবণতা বাড়ার একটা কারণ। ইতালি পাঠানোর নামে প্রতারণার ফাঁদ। ৮ মাস ধরে নিখোঁজ শরীয়তপুর মাদারীপুরের ২৪ যুবক। সন্ধান চাইলে হুমকি দিচ্ছে দালাল চক্র। সিলেটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ সহায়তার চেক প্রদান। নিহতদের প্রত্যেক পরিবার পেল ৫ লাখ টাকা। আমরা চাই না যে কষ্ট করে শহীদের পরিবার আমাদের কাছে ঢাকায় আসুক, বরং এটা আমাদের দায়বদ্ধতা এবং দায়িত্ব যে আমরা শহীদের পরিবারের কাছে যাব। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। মানব পাচারের অপরাধে মামলা হলেও সাজা হয় না। ২০১৯ থেকে ২৪ পর্যন্ত মানব পাচার আইনে দায়ের হওয়া মামলার মাত্র ১৯% নিষ্পত্তি হয়েছে, আর সাজা হয়েছে মাত্র ৬%। অর্থাৎ ৯৪% আসামি খালাস পেয়েছেন। আইনজীবীরা বলছেন, সাক্ষীর অনুপস্থিতি আর বাদীকে ভয়ভীতি দেখিয়ে আপোষ মীমাংসা সহ নানা কারণে খালাস পাচ্ছে আসামিরা। এদিকে আইনজীবীরা বলছেন, প্রকৃত অপরাধীরা শাস্তি না পেয়ে খালাস পাওয়ায় দৌরাত্ম্য বাড়ছে দালাল চক্রের। তাই দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিতের তাদের। রাব্বি হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন লিখন শেখ। শরীয়তপুর জেলার নিয়ামতপুরের তুলাতলা গ্রাম। সেলিম জমাদ্দারের বাড়িতে চলছে পুত্রশোকের মাতম। ভেবেছিলেন ছেলে বিদেশ গেলে আসবে সুদিন, তাই তো ১ বছর আগে দালাল ধরে সারা জীবনের সঞ্চয় আর ধার দেনা করে ১২ লাখ টাকায় লিবিয়া পাঠান একমাত্র ছেলে রাশেদুলকে। তবে ২ মাসের মধ্যেই রাশেদুলকে জিম্মি করে চালানো হয় নির্যাতন, দাবি করা হয় মুক্তিপণ। উপায় না পেয়ে ছেলের জীবন বাঁচাতে দালালকে ২০ শতক জমি লিখে দেন সেলিম জমাদ্দার। তারপরও গত ৮ মাস ধরে প্রিয় সন্তানের সন্ধান না পেয়ে দিশেহারা তারা। আমার কাছে আর মনে কথা বলা যাবে না। আমার মোবাইল যে লয়ে যেতে, সবার মোবাইল লয়ে যেতেছে। এরপর আমার ছেলে আজকে ৮ মাস ধরে আর কোনো কথা করতে নাই। টাকা দিব না, আমি কইছি বাবা তোর বাবা টাকা দিব। একই গ্রামের বাসিন্দা মধ্যবয়সী মান্নান মোড়ল হোটেলে কাজ পাওয়ার আশায় এবছরের শুরুতে গিয়েছিলেন লিবিয়া। কাজ দেওয়ার পরিবর্তে উল্টো তার উপরও করা হয় পাশবিক নির্যাতন। মুক্তিপণের বিনিময়ে দেশে ফিরতে পারলেও সেই নির্যাতনের দুর্বিষহ স্মৃতি তাড়া করে বেড়ায় তাকে। ওরা আমার সাথে সাথে গেম করে নিয়ে আটকে ফেলে এবং হাতও বান্ধা রড দিয়ে লোয়া রড দিয়ে পিড়ে অনেক মারধর করে আমাকে। এই একটা বয়স দিচ্ছে, আর কিছু করতে পারিনি। আমি তো জানি না, আমি তো আর কিছু বুঝি নেই যে সাহেবের জন্য আমার তো যাইতেছে। যে কোনো বিনিময় হইলেও আমার স্বামীর আমি ফিরে চাই। জীবন পরিবর্তনের আশায় বৈধ কিংবা অবৈধ পথে অনেকেই বিদেশ যেতে চান। কাজ কিংবা উন্নত জীবনের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন এমন অসংখ্য মানুষ। প্রাণে অনেকে ফিরতে পারলেও অনেকেরই সেই ভাগ্য হয় না। পরে ভুক্তভোগীরা এর বিচার পেতে দ্বারস্থ হয়ে থাকেন আদালতের। মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল। প্রতিদিনই মানব পাচার মামলায় বিচার প্রার্থী কিংবা আসামিরা হাজির হন আদালতে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদন বলছে, গত ৫.৫ বছরে মানব পাচার আইনে মামলা হয়েছে ৩,৯০০টি। সব মিলিয়ে বিচারের অপেক্ষায় প্রায় ৪,০০০ মামলা। এসব মামলায় মোট আসামি প্রায় ৩৭,০০০। এর মধ্যে গ্রেপ্তার হয়েছে অর্ধেকের কম। ২০১২ সালের মানব পাচার দমন আইন অনুযায়ী মামলা নিষ্পত্তি করতে হবে ১৮০ দিনের মধ্যে। আর এই অপরাধে অভিযুক্ত ব্যক্তি সর্বোচ্চ যাবজ্জীবন এবং সর্বনিম্ন ৫ বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া সংঘবদ্ধ চক্রের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা সর্বনিম্ন ৭ বছরের কারাদণ্ড পাবেন। তবে গত ৫.৫ বছরের পরিসংখ্যান বলছে, এসব মামলায় নিষ্পত্তি কিংবা সাজার হার খুবই কম। কয়েক হাজার মামলা থাকলেও বিচারের মাধ্যমে মাত্র ৭৪৫টি নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে ৭০০টি মামলায় খালাস পেয়েছেন ২,৬২৭ জন, আর ৪৫টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে মাত্র ১৩৪ জনের।
নিষ্পত্তি হারে মাত্র ৬.০৪% সাজা আর ৯৩.৯৬% মামলার আসামি খালাস পেয়েছেন। আইনজীবীরা বলছেন, আদালতে সাক্ষী না আসা, বাদীকে ভয়ভীতি কিংবা চাপ প্রয়োগ ও সামান্য ক্ষতিপূরণ দিয়ে আপোষের মাধ্যমে মামলা প্রত্যাহার করাই আসামি খালাস কিংবা সাজা কম হওয়ার বড় কারণ। সবচেয়ে আমাদের মারাত্মক অংশটা হচ্ছে অপরাধী যদি বুঝতে পারে যে অপরাধ করলেও তার সাজা হবে না, তখন সে নিশ্চিন্তে অপরাধটা করে। তো এখন অপরাধের বিচার না হওয়াও কিন্তু এই অপরাধ প্রবণতা বাড়ার একটা কারণ। বিশ্লেষকরা বলছেন, ভুক্তভোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আইনগত অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন। চক্র যারা তৈরি করেছে তারা যদি আইনি ফাঁকফোকর দিয়ে বের হয়ে যায়, তাহলে সেই দায়িত্ব আসলে ঘুরে ফিরে রাষ্ট্রের কাঁধেই সেটি বর্তায়। এই পরিবারগুলোর আর্থিক পুনর্বাসনের অথবা আর্থিক সহায়তার জায়গাগুলো নিশ্চিত করতে হবে। আইনবিদরা মনে করেন, বিচারকদের উপর মামলার অত্যধিক চাপ থাকাও সঠিক বিচার না পাওয়ার কারণ। মানব পাচার রোধে দ্রুত বিচার কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা গেলেই কমে আসবে এ ধরনের অপরাধ। রাব্বি হোসেন, এখন, ঢাকা। এদিকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে শরীয়তপুর ও মাদারীপুরের ২৪ যুবককে প্রতারণার ফাঁদে ফেলেছে একটি চক্র। ভুক্তভোগীদের প্রত্যেক পরিবার থেকে হাতিয়ে নিয়েছে ১৩ থেকে ২০ লাখ টাকা। এদিকে গত ৮ মাস ধরে বিদেশগামী স্বজনদের খোঁজ পাচ্ছেন না স্বজনরা। সন্তানের খোঁজ চাইলে নানান হুমকি দিচ্ছে প্রভাবশালী দালাল চক্রটি। কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। ইতালি প্রবাসী অধ্যুষিত জেলা হিসেবে অনেকের কাছে পরিচিত শরীয়তপুর মাদারীপুর জেলা। উন্নত জীবনের আশায় এ অঞ্চলের মানুষের মাঝে দিন দিন বাড়ছে ইতালি যাওয়ার প্রবণতা। তবে ইউরোপ যেতে গিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে কারো হয়েছে সলিল সমাধি, অনেকে আছেন নিখোঁজ। তবুও বারবার অবৈধ পথ বেছে নিচ্ছেন অনেকেই। ৮ মাস ধরে মাদারীপুরের সূর্যমণি গ্রামের সাইফুল ইসলামের খবর না পেয়ে শোকাতুর তার মা। মনে হাজারো উৎকণ্ঠা নিয়ে অবুঝ শিশু সন্তানকে সান্ত্বনা দিচ্ছেন স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, ইতালি যাওয়ার উদ্দেশ্যে পাশের জেলার শরীয়তপুরের রাশেদ খান টুন্নু খানকে দিয়েছিলেন ১৫ লাখ টাকা। লিবিয়া যাওয়ার পর পাচারকারী চক্রের চাপে দিতে হয় আরও ৫ লাখ টাকা। এরপরও মেলেনি সাইফুলের খোঁজ। ৮ মাস ধরে আমার ছেলের কোনো খোঁজ নাই। আমার ছেলে কই নিয়ে নিখোঁজ করে রাখছে, আমি কইতে পারি না। আমার ছেলে নিখোঁজ হয়ে রয়েছে, আমার ছেলের কোনো খোঁজ নাই। আমার মেয়ে সারাক্ষণ শুধু বাবা বাবা করে, সব সময় বলে যে বাবা আম্মু সবের বাবা আছে, আমার বাবা দি ফোন দেন, আমার সাথে কথা বলে না। এই পথে আমার পোলা, সাগর পথে আমার পোলা দিন না, আমি যে দিন পারি বিমান পথে দিব। তা এই বিমান পথ আমার লাগে স্বীকার করি, তারা এই প্রতারণা আমার লাগে করছে। মাদারীপুরের সাইফুলের মতো শরীয়তপুরের আঙ্গারিয়ার এক ইউনিয়নের 18টি পরিবারের অনেকটা একই গল্প। ঋণের বোঝার পাশাপাশি স্বজনদের সন্ধান চাইলে উল্টো মামলার হুমকি দিচ্ছে পাচারকারী চক্র। উপায় না পেয়ে 2 জেলার 24 ভুক্তভোগী পরিবার করেছেন সংবাদ সম্মেলন। আমি সরকারের কাছে আবেদন, আমার ছেলে আমার বুকে মিলাই দিবে, আমি ছেলে চাই। আমার আর বলার মতো কিছু নাই। আমার আমরা ছেলের জন্য পাগল। আমরা 2 বার দূতাবাস করছি, কিন্তু ছেলের কোনো খোঁজ পাই না। আর ছেলের জন্য আমরা যেথায় যা শুনি সেটাই আমরা যাই। আর আমাকে হুমকি দামকি দেয়। কইতে আজকে 8 মাস এন পোলান কি খাই আছে না, না খাই আছে না, বাইচে আছে না, কি আছে, একমাত্র উপরালাই কইতে আর ওরা কইতারে। তবে অভিযুক্ত রাশেদ টুন্নুর বাড়ি গিয়ে পাওয়া যায়নি কাউকে। ঘর তালাবদ্ধ থাকলেও প্রতিবেশীরা জানান তাদের প্রতারণার কথা। তারা কিভাবে গেল, জানলো যে 24 জন লোক নিখোঁজ, ঠিক আছে, তারপরে এলাকার লোক কেন গেল, কি কারণে গেল, এ বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি পুলিশের। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। মানব পাচারের মতো এই যে ঘৃণ্য অপরাধে যদি কোনো খবর আমাদের কাছে আসে, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে থাকি। আর এই ক্ষেত্রে আপনারা যে ঘটনাটা বলেছেন, এটা আমাদের নলেজে এখনও আসেনি, অথবা কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। তো যদি কেউ অভিযোগ করে, আমরা তাৎক্ষণিক তাদের মানব পাচারকারীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। শরীয়তপুরের এক ইউনিয়নের 18 পরিবার আর মাদারীপুরের 6 পরিবারের কাছ থেকে প্রায় 3 কোটি 60 লাখ টাকা নেওয়ার অভিযোগ প্রভাবশালী দালাল চক্রের বিরুদ্ধে।
কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়েছে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে। সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল। বিস্তারিত জানবো তার কাছ থেকে। আসিফ, জানাবেন নতুন কোনো মামলায় তাদের শুনানি হচ্ছে কিনা? বলছিলেন সকালেই কিন্তু আদালতে আনা হয়েছে জাসদের সভাপতি এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। তাদেরকে এখনো আদালতে তোলা হয়নি, তাদেরকে এখনো হাজতখানে রাখা হয়েছে। আমরা যতদূর জানা যাচ্ছে যে এখন পর্যন্ত যতদূর জানা যাচ্ছে যে তাদের হয়তো নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে অথবা তাদেরকে কারাগারে প্রেরণের জন্য আদালতে আবেদন করা হতে পারে, এরকমই তথ্যগুলো আমরা পেয়েছি। এই তিনজনের বিরুদ্ধেই কিন্তু একাধিক হত্যা মামলা রয়েছে। নতুন করে তাদের বিরুদ্ধে কোনো মামলা গ্রেপ্তারও দেখানো হতে পারে অথবা তাদের করে কিন্তু নতুন করে কারাগারে প্রেরণ করার জন্য কিন্তু পুলিশ আবেদন করতে পারে। তাছাড়া আজকে বিকেলে কিন্তু সঙ্গীত শিল্পী এবং গান বাংলার প্রধান নির্বাহী তাপস এবং শিল্পী এবং অভিনয় শিল্পী শমী কায়সারকে কিন্তু আদালতে তোলা হবে। তাদের কিন্তু 3 দিনের রিমান্ড কিন্তু আজকে শেষ হচ্ছে। তাদের দুজনকেই কিন্তু উত্তরা পশ্চিম থানার ব্যবসায়ী ইস্তাক মাহমুদের যে হত্যা চেষ্টা মামলা, সেটাই কিন্তু তাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছিল গত 3 দিন আগে। তাদের রিমান্ডটি আজকে শেষ হচ্ছে এবং আজকে আদালতে তাদেরকে নতুন করে রিমান্ড আবেদনও করা হতে পারে অথবা তাদের কারাগারে প্রেরণের কিন্তু আবেদন করা হতে পারে পুলিশের পক্ষ থেকে। সেই অনুযায়ী কিন্তু আদালত শুনানিটি করবে। যদি এই বিষয়ে আরেকটু বলি যে ব্যবসায়ী ইস্তাক মাহমুদের যে মামলার অভিযোগপত্র, সেখানে উনি বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে তিনি হামলার শিকার হয়েছেন এবং তিনি বলছেন যে মামলার যে 2 জন আসামি আছে অর্থাৎ কৌশিক হোসেন তাপস এবং শমী কায়সার, তারা এই মামলায় তারা হুকুমের আসামি, মানে হুকুম এবং আর্থিকভাবে সহযোগিতা করে কিন্তু তারা এই হামলাকে কিন্তু তারা প্রভাবিত করেছেন এবং তারা এই হামলার সাথে জড়িত। এই অভিযোগেই কিন্তু এই ব্যবসায়ী ইস্তাক মাহমুদ কিন্তু এই অভিযোগটি করেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু আদালতে তাদের 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল এবং আদালত কিন্তু তাদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন এবং সেই রিমান্ডেই কিন্তু তারা এখনো আছেন এবং আজকে তাদের রিমান্ডটি শেষ হবে এবং আজকে বিকালে তাদের আদালতে উপস্থাপন করে হয়তো নতুন করে রিমান্ড আবেদন অথবা কারাগারে প্রেরণের আবেদন করা হতে পারে। আর এছাড়া যেটি বলছিলাম যে এখন হাজতখানায় যারা আছেন অর্থাৎ হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং জুনায়েদ আহমেদ পলক, তাদেরও কিছুক্ষণ পরেই আমরা যা জানতে পারছি যে তাদের হয়তো আদালতে তোলা হতে পারে এবং আদালতে তুলেই আসলে তাদের হয়তো নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে অথবা কারাগারে প্রেরণ করা হতে পারে। তো আদালত প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী বুলেটিনে আমি আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। শহীদ পরিবারকে অর্থ সহায়তার জন্য তাদের দোরগোড়ায় পৌঁছে যাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। দুপুরে সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে 18 শহীদ পরিবারের হাতে অর্থ সহায়তার চেক তুলে দিয়ে সাংবাদিকদের কথা বলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এর আগে সকালে চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত হন শহীদ পরিবারের সদস্যরা। এ সময় সিলেট বিভাগের ছাত্র জনতা গণ অভ্যুত্থানে শহীদ 18 পরিবারের হাতে 5 লাখ টাকা করে চেক তুলে দেওয়া হয়। শহীদ পরিবারের যে কোনো সংকটে এই ফাউন্ডেশন পাশে থাকবে বলে জানান কর্মকর্তারা। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় যে কোনো সংকটে শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন ফাউন্ডেশনের কর্মকর্তারা। এবং প্রত্যেক শহীদের পরিবারকে আমরা 5 লক্ষ টাকা করে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে। মূলত এখন আমরা 18 জনকে দিয়েছি এবং বাকি যে 12 জন আছে তাদের কাগজপত্র আমরা সংগ্রহ করছি। আমরা চাই না যে কষ্ট করে শহীদের পরিবার আমাদের কাছে ঢাকায় আসুক, বরং এটা আমাদের দায়বদ্ধতা এবং দায়িত্ব যে আমরা শহীদের পরিবারের কাছে যাব। ডকুমেন্টগুলো আমরা কালেক্ট করছি এবং আমাদের ডকুমেন্টগুলো আসার সাথে সাথে যদি আজকে না কালেক্ট হয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে এই চেকটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। হেমন্তের সঙ্গে নবান্নের সখ্যত হয়ে দেখা দিয়েছে ফাটল। গ্রামে গ্রামে পাকা ধানের গন্ধে কৃষকের ঋণ শোধের দুশ্চিন্তা। বিটুমিনের দখলে গিয়েছে মেঠোপথ, গ্রামে নগরের জৌলুস। নবান্নের উৎসবে বিষণ্ণতা, তবুও নবান্নের স্মরণে এখনও স্মৃতির মানসপটে উকি দেয় হেমন্তের সোনালী অতীত,
পীড়া দেয় অগোছালো বর্তমান আর দুশ্চিন্তার খোরাক হয় হেমন্তের অন্ধকার ভবিষ্যৎ। আরও জানাচ্ছেন মোকাররম হোসাইন। প্রিয় হেমন্তী, বারন্ত লাউয়ের ডগার কাঁচা সবুজে ভেসে বেড়ায় তোমার কৈশোর। মাকড়সার পাতা জালে চিকচিক করা শিশির বিন্দু যেন তোমার যৌবনের বরণ ডালা। বিস্তৃত মাঠ জুড়ে সোনালি ধানের পাতায় মেহেদির আলপনার যে আয়োজন, তার পুরোটাই তোমার সমীপে। হেমন্তিকা, তোমার শরীর জুড়ে নবান্নের যে ঘ্রাণ, তা আজ ম্রিয়মান। যাদের জন্য নবান্নের চিরায়ত আয়োজন, তারা আজ বাঁচে শহুরে রঙের আবরণে। কোনো এক বিকেলে পড়ন্ত সূর্য সাক্ষী রেখে ইঞ্জিন চালিত বাহনে যারা ছেড়েছে শেকড়ের গান, জীবিকার পিছুটান পল্লীবালার কোল থেকে ছিনিয়ে নিয়েছে যে প্রজন্মকে, নবান্ন যেন তাদের হৃদয়ে আজও কাঁদে একান্ত নেভৃতে। বর্ষার আগমনের মতো মেঘের তুমুল গর্জনের আওয়াজ দিয়ে নয়, কিংবা নয় বসন্তের আগমনের আগে ফাগুনের আগুন ঝরানো আগমনী আয়োজন। ষড়ঋতুর এই দেশে হেমন্ত যেন আসে একেবারেই নিভৃতচারীর বেশে। কৃষকের বছর জুড়ে জমানো ঋণ, মহাজনের খাজনা পরিশোধের পরে যতটুকু ধান গোলায় ওঠে, সেই গন্ধেই এই বাংলার গ্রামে গ্রামে নামে নবান্ন উৎসবের চিঠি। তাই হেমন্ত যেন শুধু একটু ঋতু নয়, এটি যেন কৃষক, প্রকৃতি আর নবান্নের ত্রিভুজ প্রেমের গল্প। তবে সাম্প্রতিক সময়ে সেই প্রেমের গল্পে বাজছে বিচ্ছেদের সানাই। আমরা যখন ছোট ছোট তখন এই উৎসবটা খুব ছিল। প্রত্যেক বাড়িতে নতুন ধান মাড়াই করছে, আনছে, আটা তৈরি করতেছে। প্রত্যেকটা বাড়ি আসলে আছে নতুন ধানের মিলাদ হচ্ছে রে, সবাই মিলি প্রতিবাসী যারা আছে তাদের নিয়ে একটা ধুমধাম করে খাওয়ার আয়োজন তৈরি হয়েছিল। ভাপা পিঠা, গড়গড়ি পিঠা, চিতই পিঠা, এগুলো আর কি আমরা খেতাম। কিন্তু দিন দিন যতই দিন যাচ্ছে, আধুনিকতার ছোঁয়া যখন গ্রামে চলে এসেছে, তখন এগুলো হারিয়ে যাচ্ছে। আমরা যে ছোট থাকি দেখছি, আমরা যেটা খাসি এরকম আর নাই। আগে পাইসে কম হোক, এরা পাইসে হয় লাভ নেই, মানে সব জিনিসের ভিটামিন কমে গিয়েছে। হে কুয়াশার প্রবেশপথ। রবীন্দ্রনাথ এক ছোট গল্পে তোমাকে সম্বোধন করেছিল অকলঙ্ক, শুভ্র, নিবিড়, পবিত্র। তারও বহুকাল আগেও বেকার প্রেমিক, বখাটে ভবঘুরে, নিপীড়িত কৃষক, বোকাশোকা তরুণ, কে পড়েনি তোমার প্রেমে? অথচ তুমি কিনা মরা কার্তিকেই মিশে যাও ঘন কুয়াশার গহ্বরে। আবার তুমি বড় বিচিত্র ভঙ্গিতে তোমার রঙে রঙিন হওয়া ধান, ফসলের মাঠ, অগ্রায়ণের সবুজ সবজি, নীলাভ আকাশ সাক্ষী রেখে করো পাতা ঝরার উদ্বোধন। গ্রাম বাংলায় আগে সারা বছরের খাবার থাকতো না, ফলে ফসল যখন উঠবে ঠিক তার আগে আগে মানুষের মধ্যে একটা উৎসব, উদ্দীপনা কাজ করতে থাকে, এই ফসল কাটা হবে। এবং বিভিন্ন ধর্মাবলম্বীরা সেই ধর্মীয় অনুশাসন মেলে তারা স্রষ্টাকে স্মরণ করে তারা একটা উৎসবে যাত্রা শুরু করত। নানান রকম পিঠা পায়েস হতো। এই যে বছর ধরে জিয়ে রাখা অভাব কিছুটা কমে যেত, সেটা সন্তানের নানান রকম জিনিসপত্র কেনাকাটা হোক, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিংবা স্ত্রীর শাড়ি কেনা হোক, সেগুলো কিন্তু হতো এই নবান্নের ধানে। হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে জীবনানন্দ দাশ ফিরতে চেয়েছিলেন এই কার্তিকের নবান্নের দেশে। এককালে নবান্নের সঙ্গে হেমন্তের বন্ধন আশ্রে পৃষ্ঠে থাকলেও ক্রমশ বাড়ছে দূরত্ব। উনুনে উঠছে না নতুন ধানের ঢেকি ছাটা আটার পিঠা, খেজুর গুড়ের মিছিলে হচ্ছে না বাহারি পদের মিষ্টান্ন, ধান কাটার পর নয়া জামাই বরণে প্রস্তুত হচ্ছে না কলা পাতার তোরণ। অথচ তোমার সঙ্গে এমন নিষ্ঠুরতার খেলা ভেঙে চুরে দিচ্ছে প্রকৃতির ভেতর বাহির। বোবা কান্নায় মুষড়ে পড়ছে জৌলুসময় অতীত আর অগোছালো বর্তমান। যে একটা বছর কয়টা ঋতু যায়, কীরকম পরিবেশ, কখন কোন পরিবেশের উপর আল্লাহ আমাদের পরিচালনা করতেছে, এই সমস্ত এই অভিজ্ঞতা তো আমাদের বিলুপ্ত হয়ে গেছে। আমরা ষড়ঋতু বুঝিই না বর্তমান যুগের ছেলেরা।
হে হেমন্তিকা। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলিরে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে, ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকায় জ্বালাওয়ালো, জ্বালাওয়ালো আপন আলো সাজাওয়ালোয় ধরিত্রীরে। বিশ্বকবির কলমে তোমাকে নিয়ে এমন আকুলতাই বলে দেয়, তোমার সঙ্গে দূরত্ব যতই হোক তুমি আছো খুব কাছে। ধানের পাতায় শিশির বিন্দু হয়ে কিংবা হয়ে শীতের আগমনী গান। তোমার সমীপে নিবেদন, ফের প্রেয়সী হও অনাগত প্রজন্মের প্রতিটি প্রাণে। মোকাররম হোসাইন, প্রযত্নে এখন। চালের আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার হলেও বগুড়ার হাট বাজারে প্রভাব পড়েনি। খুচরা ও পাইকারি বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়ার মির্জাপুর চালের হাট থেকে যুক্ত আছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজেদ, জানাবেন বাড়তি দামে চাল বিক্রির কারণ কি, বিক্রেতারা কি বলছেন? হ্যাঁ উজ্জ্বল, গত কয়েকদিন আগে যখন চালের দামটা বাড়তি দিকে যাচ্ছিল তখন কিন্তু সরকার চালের যে আমদানি শুল্ক সেটি কিন্তু পুরোপুরিভাবে প্রত্যাহার করে নিয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু হাট বাজারে যে চালের দাম এটি কিন্তু প্রভাব পড়েনি। তবে আজকে এই মির্জাপুর যে হাটে আমি এসেছি সেখানে কিন্তু বেশ কম দামে চাল বিক্রি হচ্ছে। এর কারণ হিসাবে যেটি জানা যাচ্ছে সেটি হলো নতুন যে ধান এবং যে চাল সেটি কিন্তু বাজারে আসতে শুরু করেছে এবং এখানে যে 75, তারপর 17 এবং আরও যে 3-4টি জাতের চাল কিন্তু এখানে বাজারে আসতে শুরু করেছে। এ কারণে কিন্তু অনেকটাই কমে গেছে বাজার। যদি আমি বলি কাটারি ভোগ যে চালটি খুচরা বাজারে বিক্রি হচ্ছে 72 টাকা কেজি দরে, সেখানে কিন্তু আজকে এই পাইকারি বাজারে সে চালটি 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এভাবে 28 জাতের চালটি এখানে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে। এবং আরও যে 29 জাতের চালটি সেটা কিন্তু 56 টাকা বিক্রি হচ্ছে এই পাইকারি বাজারে, আর খুচরা বাজারে কিন্তু 60 টাকা 62 টাকা বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে বলা যায় যে এখানে যে পাইকারি যে দর সে দরের তুলনায় যে খুচরা বাজার সেই খুচরা বাজারে কিন্তু অনেকটা বেশি দরে বিক্রি হচ্ছে এবং ঢাকার বাজারে কিন্তু আরও অনেক বেশি দামে চাল বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এখানে যে চালের সংকট, সরবরাহ সংকট এমনটি কিন্তু নয়, বরং যে শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে সে কারণে কিন্তু এখানে যে চালের যে মালিকরা সেখানে কিন্তু অনেকটাই তারা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন। আর কয়েকদিন পরে কিন্তু চালের বাজারে আরও চালের দাম কমতে শুরু করবে, কারণ এই উত্তর অঞ্চলে যে জেলাগুলোতে রয়েছে সেই জেলাগুলোতে ধান উঠতে শুরু করেছে এবং ধান কাটা মারাই কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে শুরু হবে। সেক্ষেত্রে কিন্তু চালের দামটা আর কয়েকদিন পরে আরও কমবে বলে মনে করছেন এখানকার যে ক্রেতা বিক্রেতা এবং যারা এখানে ব্যবসা করেন তারা। তো এই ছিল আমার কাছে চালের দরদাম নিয়ে এই মির্জাপুর চালের হাট থেকে সর্বশেষ উজ্জ্বল। পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহারের পরও চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে কমেনি দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন পেঁয়াজের দাম বাড়ার কারণ কি আর অন্য নিত্যপণ্যের কি হালচাল? উজ্জ্বল, বছর জুড়ে যে খাদ্য পণ্যটি সবচেয়ে বেশি আলোচনায় থাকে সেটি হচ্ছে পেঁয়াজ। আমরা দেখেছি চলতি বছরের শুরু থেকে এই পণ্যটির দাম ঊর্ধ্বমুখী। সেই জায়গাতে আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে সরকার এই পণ্যটির আমদানি শুল্ক শূন্যতে নিয়ে এসেছে যাতে ভোক্তা পর্যায়ে স্বস্তি মেলে। কিন্তু খাতুনগঞ্জের বাজারে এসে আমরা ঠিক উল্টো চিত্রটাই দেখতে পাচ্ছি। যেখানে পণ্যের দাম কমার কথা ছিল সে জায়গাতে এই পণ্যটির দাম কেজি প্রতি পাইকারিতে 7 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা আমাদেরকে জানিয়েছেন মূলত দেশে পেঁয়াজের চাহিদার প্রায় 20% আমদানি করতে হয়, যার বেশিরভাগ আমদানি করতে হয় ভারত থেকে। তবে সম্প্রতি ভারতে পেঁয়াজের মূল্য বেড়ে গেছে, যার কারণে তার প্রভাবটি দেশের বাজারে এসে পড়েছে। তবে কেউ কেউ বলছেন ভিন্ন কথা। সরকার যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার জন্য শুল্ক কমিয়েছে, শূন্যতে নিয়ে এসেছে, তার সুফলটি পাচ্ছে মূলত যারা আমদানিকারক আছেন তারা। ভোক্তা পর্যায়ে মিলছে না, সেই জায়গাতে তারা মনিটরিং কার্যক্রমটা আমদানিকারক পর্যায়েও জোরদার করার দাবি করেছেন। আর অন্যান্য যে ভোগ্য পণ্যগুলো আছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভোজ্য তেল এবং চাল, এই দুটি পণ্যেরও কিন্তু আমদানি শুল্ক কমিয়ে আনা হয়েছে এবং আশা করা হয়েছিল সেই পণ্যগুলোর দামও কমে আসবে। আমরা বাজারে এসে এখানেও দেখতে পাচ্ছি উল্টোটাই, অর্থাৎ দাম কমার জায়গাতে বেড়েছে। বিশেষ করে ভোজ্য তেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের
যে রপ্তানি মূল্য, অর্থাৎ যে সকল দেশ এই ভোজ্য তেলগুলো রপ্তানি করে তাদের রপ্তানি মূল্য বেড়ে যাওয়ার কারণে আমাদের দেশের বাজারে এসে এই পণ্যটির দাম বেড়েছে। একই সাথে চালের দামের ক্ষেত্রেও ব্যবসায়ীরা সেই দাবিটি করছে, অর্থাৎ সরবরাহ থাকলেও কিন্তু দাম বেড়েছে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে সরকার আসলে যেই উদ্দেশ্য নিয়ে আমদানি শুল্ক কমিয়েছে তার সুফলটা কিন্তু ভোক্তা পর্যায়ে পাচ্ছে না। এমন অবস্থায় খুচরা বিক্রেতা যারা আছেন এবং ভোক্তা কিংবা কনজিউমার্স অ্যাসোসিয়েশন তারা বলছেন সকল স্তরে মনিটরিং কার্যক্রমটা আরও বেশি জোরদার করতে হবে। উজ্জ্বল। রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্র থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির বিষয়ে ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার হাঙ্গেরিতে ইউরোপিয়ান সামিটের এক বৈঠকের ফাঁকে সাংবাদিকদের কথা বলেন ইউ প্রধান উর্সুলা ফন ডার লিয়েন। আলাদা সংবাদ সম্মেলনে কথা বলেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ ও হাঙ্গেরির রাষ্ট্রপ্রধান। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। মার্কিন নির্বাচনে ক্ষমতার পালাবদলের হাওয়া বইছে ইউরোপ জুড়ে, যার আভাস পাওয়া যাচ্ছে হাঙ্গেরির ইইউ সামিটে। সাইডলাইন বৈঠক কিংবা সংবাদ সম্মেলন, ইউরোপের নেতাদের আলোচনায় বারবার উঠে আসছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার অনানুষ্ঠানিক এক সেশন শেষে ইইউ কমিশনার উর্সুলা ফন ডার লিয়েন বলেন, ট্রাম্প দায়িত্ব নেয়ার পর ইউরোপ আমেরিকার দ্বিপক্ষীয় বাণিজ্য নীতি নিয়ে সমঝোতায় বসতে চায় ইইউ। এছাড়া আটলান্টিক মহাসাগর কেন্দ্রিক নতুন কোনো এজেন্ডা বাস্তবায়নে শুরু থেকেই ট্রাম্প প্রশাসনের সাথে সুসম্পর্ক ধরে রাখার বিষয়ে ইউরোপ আত্মবিশ্বাসী বলে মনে করেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন প্রধান এটিও নিশ্চিত করেন, রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্র থেকে প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির বিষয়ে ভাবছে ইউরোপ। This is one topic that we touched upon. I would not say discussed, but we touched upon yesterday. It's the whole topic of LNG. We still get a lot of LNG via Russia, from Russia. And why not replace it by American LNG, which is cheaper? যদিও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে ইউরোপের এই মাতামাতি ভালো চোখে দেখছে না জার্মানি। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ মনে করেন, দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদারের জন্য যুক্তরাষ্ট্রকে তোষামোদের কোনো প্রয়োজন নেই। আর ইউরোপের নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অভিভাবকত্ব জার্মানি একেবারেই সমর্থন করে না। In dieser Sache mit den USA, finde ich, sollte man nicht allzu viel spekulieren. Die EU hat die Kompetenzen, das Notwendige zu tun, aber wir sollten alle sehr klar das Gespräch suchen und die Meinung, die ich in dieser Frage habe, ist sehr, sehr eindeutig. এদিকে ইউরোপে চলমান সংঘাতে ইউক্রেনের জয় নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত সরকার প্রধানের সাথে সম্পর্ক আরও জোরদার করতে চান ইউরোপিয়ান কাউন্সিল প্রধান চার্লস মিশেল। আর ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধে ডোনাল্ড ট্রাম্পই একমাত্র কার্যকর ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন ইইউ সামিটের আয়োজক দেশ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। যদিও ইউরোপের নিরাপত্তা নিয়ে অন্য কোনো দেশের মুখাপেক্ষী হওয়ার পক্ষে নন তিনি। ইউক্রেন রাশিয়া ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অবস্থান ও উদ্দেশ্য এক বলে মনে করেন ইইউ নেতারা। বিশ্বে শান্তি স্থাপন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য ও জ্বালানি ইস্যুতেও যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি জড়িত ইউরোপ। আগামী 4 বছরে ট্রাম্প 2.0 প্রশাসন ইউরোপের সাথে কতটা বন্ধুসুলভ আচরণ করবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশকারী 349 জন অভিবাসীকে নিজ দেশে গুয়েতেমালায় ফেরত পাঠিয়েছে বাইডেন প্রশাসন। শুক্রবার অভিবাসী বহনকারী 2টি বিমান গুয়েতেমালা সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে অভিবাসীদের আটকের পর নিবন্ধনের জন্য গুয়েতেমালা মাইগ্রেশন ইনস্টিটিউটে পাঠায় যুক্তরাষ্ট্র। সেখান থেকে তাদের দেশে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়। দেশে ফিরে অভিবাসীরা বলছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তাদের একটাই দাবি, অস্থায়ীভাবে হলেও শ্রমিক ভিসায় শরণার্থীদের যেন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার দেয়া হয়। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত 3 জনের প্রাণহানি, আহত হয়েছেন অন্তত 23 জন। দেশের দক্ষিণে শান্তি বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ইচ্ছাকৃত হামলা চালানোয় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধ আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে জাতিসংঘ। এর আগে ইসরায়েল লেবানন সীমান্তে পাল্টা হামলা বাড়তে থাকায় অঞ্চলটিকে 10,000-এরও বেশি শান্তি বাহিনী সদস্য পাঠায় জাতিসংঘ। এদিকে ফিলিস্তিনের উত্তরাঞ্চলে অভিযানের তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। শুক্রবার উপত্যকাটির স্কুলসহ বেশ কয়েকটি বেসামরিক স্থাপনায় ইসরায়েলি হামলায় অন্তত 39 জন নিহত হয়েছেন, আহত 123 জন। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে ছোড়া MQ-9 মডেলের একটি ড্রোন সফলভাবে ধ্বংস করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুক্রবার এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে সংগঠনটি।
হংকংয়ে 4 দিনব্যাপী এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজির বার্ষিক কংগ্রেসে তৃতীয় দিন আজ বক্ষব্যাধির বিভিন্ন দিক নিয়ে চলছে সেমিনার। সেখানে বাংলাদেশ সহ 40টি দেশের প্রায় 2000 বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নিয়েছেন। এ বিষয়ে সবশেষ বিস্তারিত জানাবেন সহকর্মী মুজাহিদ শুভ। উজ্জ্বল, আগামীকালকে আসলে এটার সমাপনী হতে যাচ্ছে। তার আগে আজকে সারা দিনভর সেমিনার, সিম্পোজিয়াম, পোস্টার প্রেজেন্টেশন চলছে। আসার খবর হলো যে আজকে কিছুক্ষণ আগে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের যে স্টল আছে সেখানে এসেছিলেন এপিএসআর এর প্রেসিডেন্ট। আমরা আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ডাক্তার আসিফ। আপনার কাছে জানতে চাই যে অনেকগুলো সোসাইটি আমরা বাংলাদেশে আসলে দেখি, কিন্তু আপনাদের সোসাইটির ব্যাপারে একটি সুনাম হচ্ছে যে আপনারা নতুনদেরকে প্রায়োরিটি দেন, ইন্টারন্যাশনাল কনফারেন্সে নিয়ে আসার ক্ষেত্রে আপনারা নিজে থেকে চেষ্টা করেন। আসলে এটা করে কি বেনিফিটটা বাংলাদেশ আসলে পায়? আসলে সোসাইটির একটা মূল উদ্দেশ্য হচ্ছে যেটাকে বলে থাকি আমরা ক্যাপাসিটি বিল্ডিং। একজন তরুণ বক্ষব্যাধি বিশেষজ্ঞ যখন এই জগতে প্রবেশ করে তাদেরকে বিশ্বের যেই অগ্রগতিগুলি হচ্ছে এইসব কনফারেন্সের মাধ্যমেই ধাপে ধাপে সে এগিয়ে আসবে। গত 17 বছর ধরে আমরা এই কাজটা চালিয়ে যাচ্ছি। মূলত আমরা আমাদের যেই স্থানীয় যেই অধিবেশন কংগ্রেসগুলি হয় দ্বিবার্ষিক ইন্টারন্যাশনাল কনফারেন্স, সেখানে আমরা পোস্টার প্রতিযোগিতা করি। প্রথম 3 জন যারা হন, ক্ষেত্র বিশেষে অনেকজন 4-5 জন যদি খুবই ব্রিলিয়েন্ট আউটস্ট্যান্ডিং পোস্টার হয়, বিদেশি আমাদের অতিথিরা এসে ওনারা জাজ করেন। ওই 5 জনকে আমরা ট্রাভেল গ্রান্ট দিই পরবর্তী এপিএসআরে তাকে অংশগ্রহণ করার জন্য, উৎসাহিত করার জন্য। এবং আপনি জেনে আনন্দিত হবেন যে আজকে সেই ট্রাভেল গ্রান্ট যে আজ থেকে 10-15 বছর আগে যে পেয়েছিল, সে আজকে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের বৈজ্ঞানিক সম্পাদক এবং সে এখন সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করে। মানে মেরিট লিস্টের মাধ্যমে আসলে আপনারা তাদেরকে মেরিটোক্রেসিকে এনকারেজ করি। এক, দ্বিতীয়ত হচ্ছে যখন এছাড়াও এই যে আজকে এপিএসআর কংগ্রেস আপনি যাচ্ছেন, এখানেও কিন্তু অনেকজনে আমাদের বাংলাদেশি তরুণ গবেষকরা তারা পোস্টার প্রেজেন্ট করেন। স্যার, আমি আরেকটা জানতে চাচ্ছি যে এপিএসআর এর প্রেসিডেন্ট আজকে এসেছিলেন, উনি বলছিলেন যে বাংলাদেশের এশিয়া প্যাসিফিকের 40টি দেশের মধ্যে 12টি দেশ এন ব্লকড, এর মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়েছে 12তম। এবং সবশেষ আমাদের 2 জন বিশেষজ্ঞ যারা আসলে ফেলোশিপ পেয়েছেন, এই ফেলোশিপের মর্যাদাটা কেমন, পৃথিবীতে কতজন পেয়েছে, বাংলাদেশে এর আগে কেউ পেয়েছে কিনা? না, প্রথমে কথায় অভিনন্দন জানাই, ওনারা দুজনেই বাংলাদেশ থেকে প্রথম। ডাক্তার বেন্নুর এবং ডাক্তার আব্দুল শাকুর খান, প্রথম কথা এটা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে ওনারা এপিএসআর এর অ্যাসেম্বলির এখন কিন্তু একটা নেতৃস্থানীয় পর্যায়ে আছেন, তাই ওনাদেরকে এপিএসআর ঘোষিত করা হয়েছে। এছাড়াও আমরা যারা এটা একটা চলমান প্রক্রিয়া, এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজি যারা স্বনামধন্য বক্ষব্যাধি বিশেষজ্ঞ রয়েছেন, যাদের টিচিংয়ে ভূমিকা রয়েছে, তাদেরকে কিন্তু এই ফেলো অফ দি এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজি দিয়ে সম্মানিত করে থাকেন। প্রায় এখন 70-80 জন আছেন এবং এইভাবেই বাংলাদেশ থেকে প্রথম 2 জন হয়েছেন। আপনি মোট যেটা জানতে চাচ্ছিলেন, মোট 70। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের 2টি আনন্দের বিষয় যে এন ব্লক সোসাইটির অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ লাং ফাউন্ডেশন, একই সঙ্গে 2 জন ফেলোশিপ পেয়েছেন। আমরা আশা করছি যে বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবীতেই বক্ষব্যাধির রোগের প্রোটোকল তৈরিতে বা গাইডলাইনে বাংলাদেশের চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং ভবিষ্যতে করবেন। এই ছিল এখানকার সবশেষ খবর। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/echontv।